তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এনটিপিসি মেডিকেল টেস্ট 2024 খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে যে স্যার এই ভিডিওটা আমাদের দিন, যে এনটিপিসিতে কী কী মেডিকেল টেস্টে হয় সম্পূর্ণ ব্যাপারটা। শুধু তো আই টেস্ট হয় না, তার সাথে সাথে আরও অনেক টেস্ট হয়, সেগুলোর ব্যাপারে একদম সম্পূর্ণ ধারণা, একদম বাস্তব ধারণাটা তোমরা জানতে পারবে। তো চলো পরবর্তী আমরা স্লাইডগুলোতে চলে যাব, কিন্তু তার আগে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা বুঝে নাও। তো দেখো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, এবং এই পোস্টগুলোর মধ্যে কোনগুলো আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, যেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা সিসিটিসি, এবং এটা হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এরপরে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ট্রেন্স ক্লার্ক হচ্ছে A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট সেটা হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। স্টেশন মাস্টার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। গুডস ট্রেন ম্যানেজার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। অর্থাৎ বুঝতে পারছো এখানে টাইপিস্ট যে পোস্টগুলো এগুলো হচ্ছে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সবথেকে রেলওয়ের হিস্ট্রিতে সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এর থেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হয় না, ঠিক আছে। এবার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের কী কী ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আই রিলেটেড, ঠিক আছে। আচ্ছা দেখো A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কোন পোস্ট আছে, সেটা হচ্ছে একটি হচ্ছে স্টেশন মাস্টার, আর একটি হচ্ছে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার। ওকে, তো এখানে তোমাদের একটি চোখে 6 নয়, আরেকটি চোখে 6 নয়, উইদাউট গ্লাসেস। অর্থাৎ এখানে কিন্তু চোখে চশমা থাকলে কিন্তু স্টেশন মাস্টার এবং গুডস গার্ডের জন্য তুমি কিন্তু যোগ্য নও। এখানে যেটা পরবর্তী বলা হচ্ছে নিয়ার ভিশন টেস্ট 0.6 উইদাউট গ্লাসেস, এবং এখানে তোমাদের যে টেস্টগুলো হবে কালার ভিশন টেস্ট হবে, বাইনাকুলার ভিশন টেস্ট হবে, নাইট ভিশন হবে, আর মায়োপিক ভিশন টেস্ট হবে। তো এইগুলো কী টেস্ট এগুলোও তোমাদের ডিটেলসে বলবো। এবার দেখো A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কোন পোস্টের মধ্যে ছিল, সেটা হচ্ছে ট্রেন্স ক্লার্ক। যারা ট্রেন্স ক্লার্ক হতে চাও তাদের জন্য A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। এখানে কি ক্রাইটেরিয়া আছে, ডিস্টেন্স ভিশন হচ্ছে 6 নয়, উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। কিন্তু আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে পাওয়ার অফ লেন্স, অর্থাৎ চোখের যে চশমার যে পাওয়ারটা সেটা কিন্তু 2 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে কিন্তু চলবে না, ঠিক আছে। এবার তোমাদের নিয়ার ভিশনের ক্ষেত্রে 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, মানে চোখে চশমা পরে অথবা না পরে। কালার ভিশন টেস্ট হবে, বাইনাকুলার ভিশন টেস্ট হবে, নাইট ভিশন হবে, আর মায়োপিক ভিশন টেস্ট হবে। এবার হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এই B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কোন কোন পোস্টগুলো পড়ছে, সেটা হচ্ছে তোমরা যারা সিসিটিসি পোস্টে কাজ করতে চাও, যারা টিকিট সুপারভাইজার পোস্টে কাজ করতে চাও, ঠিক আছে। তো এই দুটি পোস্ট কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের একটি চোখে 6 নয়, আর একটি চোখে 6-12 দৃষ্টিশক্তি, উইথ অর উইদাউট গ্লাসেস, চোখে চশমা পরে অথবা না পরে। এখানে দেখো আরেকটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে 4 ডায়োপ্টার এক্সিট করলে কিন্তু চলবে না। 4 ডায়োপ্টার যদি পাওয়ার অফ লেন্স থাকে তাহলে অসুবিধা নেই। এরপরে নিয়ার ভিশন 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, চোখে চশমা পরে অথবা না পরে। এবং এখানে আরেকটা টেস্ট হবে, সেটা হচ্ছে ফিল্ড ভিশন বাইনাকুলার ভিশন টেস্ট, ঠিক আছে। এবার হচ্ছে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। যাদের চোখের সমস্যা আছে, যাদের চোখের সমস্যা মানে ভয়ঙ্কর কোনো সমস্যা আছে, মানে একটা চোখ হয়তো নেইও, এরকম যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে, তারাও কিন্তু এই সব পোস্টগুলোর জন্য যোগ্য। কোন পোস্টগুলো, যেগুলোতে তোমাদের টাইপিস্ট পোস্ট আছে। টাইপিস্ট দেখবে লাস্টের টাইপিস্ট লেখা আছে, ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট, এই সব পোস্টগুলোর জন্য C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। যেখানে দেখো ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে একটি চোখে 6-12, আর একটি চোখে যদি দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এখানে উইথ অর উইদাউট গ্লাস, চোখে চশমা পরে অথবা না পরে। পাওয়ার অফ লেন্স মানে চোখের চশমার যে কাঁচটা, সেটার লেন্সের পাওয়ারটা মানে 4 ডায়োপ্টার এক্সিট করে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এখানে কিন্তু আর কোনো রিকোয়ারমেন্ট নেই, শুধু জাস্ট পড়তে পারলেই হলো, চোখে চশমা পরে যে কোনো পাওয়ার অফ লেন্সে। ওকে, হয়ে গেল। আচ্ছা এর পরবর্তী আমরা চলে যাব কি কি হয় ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে। ডিস্টেন্স ভিশন টেস্ট দেখো, এখানে প্রথমে তোমাকে একটা ডিস্টেন্সে গিয়ে দাঁড় করাবে, সেখান থেকে তোমাদের কিছু অ্যালফাবেট পড়তে দেবে, বা তোমাদের অ্যালফাবেট থাকতে পারে, বা নিউমেরিক থাকতে পারে, বিভিন্ন তোমাদের থাকতে পারে। তো এখানে দেখো যে এই যে অ্যালফাবেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যালফাবেটগুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের
6/6, মানে তোমাদের দৃষ্টিশক্তি একদম ভালো, কারেক্ট দৃষ্টিশক্তি আছে। এর পরবর্তী যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তোমাদের দৃষ্টিশক্তি 6/9। এর পরবর্তী যদি তোমাদের দৃষ্টিশক্তি 6/12, এর পরবর্তী যদি দৃষ্টিশক্তিগুলো পড়তে পারো তাহলে তোমাদের 6/18। অর্থাৎ এই যত ওপরের দিকে উঠবে তত কিন্তু তোমাদের পুওর ভিশন হবে, মানে তোমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, কমে গেছে। আর যত তোমাদের এই যে নিচের যত ছোট ছোট লেখাগুলো পড়তে পারবে তত তোমাদের দৃষ্টিশক্তি কি আছে, ভালো আছে। ঠিক আছে, ভালো দৃষ্টিশক্তি আছে। ওকে, আচ্ছা, এবার তোমাদের কিন্তু এই রকম অ্যালফাবেট দিয়েও যেরকম থাকবে সেরকম কিন্তু তোমাদের কি হবে, সি টেস্টও কিন্তু হয়। সি টেস্ট কেমন হবে, এই যে সিটা তোমরা দেখতে পাচ্ছ, এই সি এর একটা মুখ কিন্তু খোলা আছে। এই সিটাকে একবার ডান দিকে ঘোরাবে, একবার বাঁ দিকে ঘোরাবে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে। তোমাদের বলতে হবে কোন দিকটা খোলা আছে, বাঁ দিকে খোলা আছে না ডান দিকে খোলা আছে। এরকম কিন্তু যে পরীক্ষা করবে সে কিন্তু এরকম ঘোরাবে, আর তোমাকে কিন্তু সেটা বলতে হবে কোন দিকটা মুখটা খোলা আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের চেক হবে। এটা হলো ডিস্টেন্স ভিশন টেস্টের মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি হবে সেটা হচ্ছে তোমাদের নিয়ার ভিশন টেস্ট। এই নিয়ার ভিশন টেস্টে কী হবে, এইরকম করে লেখাগুলো যেগুলো থাকবে একটা বইয়ের মতো তোমাদের থাকবে, সেখানে হয়তো কিছু ওয়ার্ড থাকবে, কিছু লেটার থাকবে, সেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো যদি তুমি পড়ে দিতে পারো তাহলে তোমাদের নিয়ার ভিশন টেস্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার তোমরা অনেকেই জানো, সায়েন্স পড়ছো, অনেকেই জানো যাদের নিয়ার ভিশনের সমস্যা আছে কিন্তু ডিস্টেন্স ভিশনের সমস্যা নেই, তাদেরকে কি বলে, তাদের হাইপার মায়োপিক বলে। আর যাদের ডিস্টেন্স ভিশনের সমস্যা আছে কিন্তু নিয়ার ভিশনের সমস্যা নেই, তাদের কি বলে, মায়োপিক বলে। এটা তো তোমরা অনেকেই জানো। এই টেস্টগুলো কিন্তু তোমাদের চেক করার এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি। এর পরবর্তী যে টেস্টটা হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট। এটার জন্য কিন্তু অনেকেই কিন্তু ফেল করে যায়। তো দেখো, যাদের যাদের কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে তারা কিন্তু এই নাম্বারগুলো কিন্তু পড়তেই পারছে না। কি দেয়া আছে, প্রথম এতে নাম্বার দেয়া আছে 25, বিতে কি লেখা আছে, নাম্বার আছে 6, সিতে আছে 45, ডিতে আছে 8, তারপরে ইতে আছে 56 এবং এফে আছে 29। কিন্তু যাদের কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে তারা কিন্তু এই নাম্বারগুলো ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছে না। তো এই হচ্ছে কালার ব্লাইন্ডনেসের সমস্যা। তো তোমাদের কিন্তু এরকম একটা টেস্ট হবে যেখানে একটা বইয়ের মতো থাকবে, এরকম অ্যালফাবেটগুলো, এই নাম্বারগুলো কিন্তু থাকবে, বা অ্যালফাবেটও থাকতে পারে, সেরকম কিন্তু তোমাদের থাকবে, যেখানে তোমাদের কিন্তু ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে যে এটা কি, এটা কত সংখ্যা দেওয়া আছে বা কি অ্যালফাবেট দেওয়া আছে। ঠিক আছে, এটাই যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তোমাদের কনসিডার করা হবে না। ঠিক আছে, এবং কোন কোন পোস্টের জন্য সেগুলোর ক্ষেত্রে ছাড় আছে আমরা পরবর্তী জায়গায় কিন্তু আরও ডিটেলসে এটা বুঝিয়ে দেবো। তো আমরা পরবর্তী টেস্টে চলে যাচ্ছি। পরবর্তী টেস্টটি হচ্ছে বাইনোকুলার ভিশন টেস্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। দেখো, বাইনোকুলার ভিশন টেস্টটা মেনলি হয় যাদের ডবল ভিশনের সমস্যা হয়। দেখবে অনেকে দেখবে 8টাকে ডবল দেখছে, ঠিক আছে, এফটাকে ডবল দেখছে, এরকম কিন্তু কোনোদিনও হয় না। এটা একটা ইমেজ, যে ডবল করে একটা ইমেজ হয়, ডবল ভিশনে একটা সমস্যা হয়, এটাকেই বলা হয় বাইনোকুলার ভিশন টেস্টের মাধ্যমে সেটাকে চেক করা হয় যে তোমার ডবল ভিশনে কোনো সমস্যা হচ্ছে নাকি। যেখানে তুমি দেখো ডবল ইমেজ, এতে দেখো এ পয়েন্টে কি আছে, লেফট আইতে একটা ইমেজ দেখতে পাচ্ছে, আবার রাইট আইতেও কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছে। এটা কিন্তু বাইনোকুলার ভিশন টেস্টের মধ্যে ধরা পড়বে এবং তার বাইনোকুলার সমস্যা আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাকে কি করা হবে, তাকে আনফিট করে দেওয়া হবে, অর্থাৎ বার করে দেওয়া হবে মেডিকেল থেকে। ওকে, আচ্ছা, বি পয়েন্টে দেখো, বিতে দেখো লেফট আইতে একটা ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ এবং রাইট আইতে ইমেজটা দেখা যাচ্ছে কিন্তু ছোট দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বাইনোকুলার তার কিন্তু কোনো সমস্যা এখানে নেই, বাইনোকুলারে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ এখানে কিন্তু তাকে ফিট করে দেওয়া হবে। এই পয়েন্টে দেখো লেফট আইতে একটা ইমেজ আছে কিন্তু রাইট আইতে ইমেজটা খুবই আবছা আছে, খুবই আবছা আছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু নো বাইনোকুলারিটি, অর্থাৎ এখানেও কিন্তু বাইনোকুলার তার ভিশনের সমস্যা নয়, অর্থাৎ এখানেও কিন্তু সে ফিট হয়ে যাবে, তাকে পাস করে দেওয়া হবে। ডি পয়েন্টে দেখো, যেখানে লেফট আইতেও সে ইমেজটা দেখতে পাচ্ছে না, আবার রাইট আইতেও সে ইমেজটা আবছা দেখছে, মানে দুটোতেই আবছা দেখছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার বাইনোকুলার সমস্যা কিন্তু নেই, কিন্তু তার ভিশনটা পুওর ভিশন, অর্থাৎ তার চোখের দৃষ্টিশক্তি খুবই কমে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আনফিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের টেস্ট হবে, এগুলোও কিন্তু তোমাদের জেনে রাখাটা দরকার।
আচ্ছা, এর পরবর্তী কী টেস্ট হবে সেটা হচ্ছে মেসোপিক ভিশন টেস্ট হবে। এই মেসোপিক ভিশনের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ফটোপিক ভিশন আর একটা হচ্ছে স্কোটোপিক ভিশন। ফটোপিক ভিশন যেটা হচ্ছে তোমাদের কোন কোষ, যেটা দিনের আলোতে আমরা ঠিক কালারগুলোকে বুঝতে পারি, কালারগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারি। তারপরে রাতের বেলা যে কালারগুলোকে, সেটা হচ্ছে রড কোষের জন্য হেল্পের জন্য আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এছাড়াও তোমাদের মেসোপিক ভিশনের মধ্যে যেগুলো আমরা দেখো এখানে কালারগুলো দেওয়া আছে, যেমন যাদের এরকম কালার রিলেটেড যাদের সমস্যা আছে তারা কিন্তু এই যে ফুলের কালারটা কিন্তু তারা খয়েরি কালার বলবে, যেটা রেড কালারের একটা ফুল সেটাকে বলবে খয়েরি কালার বলবে। আবার যার আরও বেশি সমস্যা আছে সে এটাকে ব্ল্যাক বলবে। ঠিক তেমনি কালারের ক্ষেত্রেও বিভিন্ন এই রকম যে সিগন্যালগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ক্ষেত্রেও সে কিন্তু গুলিয়ে ফেলবে। মানে কালার রিলেটেড ভালো সমস্যা আছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই টেস্টটা করা হয়, এবং সেটাই মাধ্যমেই কিন্তু জানা হয় যে তারা ঠিকমতো এই মানে কালারগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছে নাকি। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী চলে যাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী টেস্ট হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, সেটা হচ্ছে নাইট ভিশন টেস্ট। নর্মাল ভিশন, যাদের নাইট ব্লাইন্ডনেসের সমস্যা নেই তারা কিন্তু রাতের অন্ধকারে এই রকম টাইপের দেখতে পাবে, এই রকম টাইপের একটা সিনারিও তারা দেখতে পাবে। কিন্তু যাদের নাইট ব্লাইন্ডনেসের সমস্যা আছে তারা রাতের অন্ধকারে এরকম টাইপের দেখবে, সবই কিন্তু অন্ধকার টাইপের দেখবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু যদি এরকম তোমার নাইট ব্লাইন্ডনেসের সমস্যা থাকে তাহলে কিন্তু আনফিট করে দেওয়া হবে। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার নাইট ব্লাইন্ডনেসের সমস্যা থাকলে আনফিট করে দেবে, এটা কি সবকটা পোস্টের জন্য? একদমই নয়। নাইট ব্লাইন্ডনেস বলো, কালার ব্লাইন্ডনেস বলো, এগুলো যদি তোমার C2 ক্যাটাগরি মেডিকেলে যে পোস্টগুলো আছে, যেমন টাইপিস্ট পোস্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সব কড়াকড়ি কিন্তু নেই। কোন পোস্টগুলোর জন্য এগুলো কড়াকড়ি আছে? যেগুলো হচ্ছে তোমাদের স্টেশন মাস্টারে কড়াকড়ি আছে, তারপরে গুডস ট্রেন ম্যানেজারের জন্য কড়াকড়ি আছে, যেগুলোতে তোমাদের ওভারটাইম ডিউটি করতে হবে, রানিং স্টাফ, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, আচ্ছা এর পরবর্তী আমরা দেখে নিই। এর পরবর্তী দেখো আর একটা ইম্পর্টেন্ট কিন্তু নোট আছে, চোখে কোনো সার্জারি করা থাকলে কি আবেদন করা যাবে? তো এটায় কি নোটে কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যাভভ মেডিকেল স্ট্যান্ডার্ড আর ইন্ডিকেটিভ অ্যান্ড নট এক্সস্টিভ and apply to the candidate in general. The candidates are advised to read chapter 5, একটা চ্যাপ্টার 5 ইন্ডিয়ান রেলওয়ে যে তোমাদের ম্যানুয়াল আছে সেখানে এটা কিন্তু উল্লেখ করা আছে, যেটা তোমরা indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে সেটা পেয়ে যাবে, যেখানে বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগন ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি, অর্থাৎ তোমার যদি কোনো ল্যাসিক সার্জারি করা থাকে বা অন্য কোনো সার্জারি করা থাকে চোখেতে, তাহলে যদি সেই সার্জারি করার ফলে যদি তোমাদের যদি কোনো রিফ্রেক্টিভ এরর যদি না ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখানে A2, A3 আর B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলো বাদ দিয়ে C1 আর C2 ক্যাটাগরি মেডিকেল পোস্টের জন্য তুমি কিন্তু এলিজিবল। এবার এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে B2 ক্যাটাগরি, এটা একটা সুখবর যাকে বলে, রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট, মানে যেটা হচ্ছে তোমাদের CCTC বলো, টিকিট সুপারভাইজার বলো, এই পোস্টের জন্য এবার কিন্তু তোমাদের যদি ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি যদি করা থাকে, যদি কোনো রকম তার ফলে কিন্তু যদি চোখে কোনো সমস্যা যদি ক্রিয়েট না হয় তাহলেও কিন্তু তুমি B2 ক্যাটাগরির জন্য যোগ্য, C1 ক্যাটাগরির জন্য যোগ্য এবং C2 ক্যাটাগরি পোস্টগুলোর জন্যও কিন্তু যোগ্য। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী চলে যাব। পরবর্তী আর কি টেস্ট হয়? সুগার টেস্ট হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুগার টেস্ট কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী আর কি টেস্ট হবে? এর পরবর্তী হবে সেটা হচ্ছে পুরুষদের যেটা হাইড্রোসিল টেস্ট হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। তোমরা নর্মাল অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা টেস্টিকলস, এর পাশে যে স্ক্রোটাম আছে এই স্ক্রোটামে কিন্তু কোনো ফ্লুইড জমা নেই, যেটা নর্মাল অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো যাদের হাইড্রোসিলের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দেখো টেস্টিকেলের পাশে যে স্ক্রোটাম আছে এবং এখানে দেখো কতটা কিন্তু ফ্লুইড জমা হয়ে আছে। ঠিক আছে, তো এই ফ্লুইডটা থাকা মানেই হচ্ছে তার একটা হাইড্রোসিলের সমস্যা আছে, এবং আরও বেশি হাইড্রোসিল সমস্যা মানে হচ্ছে এই ফ্লুইডটা দেখো এতটাই পরিমাণে জমে গেছে জলের মতো, সেটা এখানে পর্যন্ত ছড়িয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আরও ভয়ঙ্কর লেভেলে তার হাইড্রোসিলে পজিশানে চলে গেছে। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কি করবে বলো তো? এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি কিন্তু আনফিট করবে না, সরাসরি আনফিট করবে না, তোমাদের কি করবে? রিমেডিকেল দিয়ে দেবে। এবার রিমেডিকেল হওয়া মানে
রিমেডিকেল হওয়া মানে তোমার সঙ্গে যেসব তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা হয়তো মেডিকেল হয়ে তারা যদি ফিট হয় তারা যেমন চাকরিটা পেয়ে যাবে, জয়েন করে যাবে, তোমাকে 4 মাস আরও ডিলেতে তোমাকে ঝুলিয়ে রাখা হবে। অর্থাৎ তোমাকে বলবে যে অপারেশন করে তুমি এসো, তারপরে তোমার চেক করা হবে, তারপরে তোমার ফাইনাল তুমি যদি পাস করে যাও তারপর ফাইনাল প্যানেলে তোমার জায়গা হবে। তো তুমি যদি আগে থেকে এগুলো জেনে গেলে, আগে থেকে জেনে যদি তুমি নিজের জন্য যদি নিজেকে যদি দেখো যে আমার হাইড্রোসিলের সমস্যা আছে, আমি অপারেট করে নিজেকে সুস্থ করে নিই, তাহলে তোমার কিন্তু এই প্রবলেমগুলো থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে। ওকে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আচ্ছা, এর পরবর্তী কী টেস্ট হবে সেটা কিন্তু পাইলস টেস্ট হবে। এইটাও কিন্তু হবে, যেটাকে অর্শ বলে। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে পাইলসের ক্ষেত্রে এইরকম কিন্তু অনেক ঘা মতো থাকে। কারণ দেখো পাইলস টেস্টটা স্বাভাবিক ব্যাপার, সে তুমি একটা টাইপিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো, বা তুমি কোনো রকম তুমি স্টেশন মাস্টার হোক বা গুডস গার্ড হোক বা টাইপিস্ট হোক, যেখানেই তোমার হোক না কেন, দেখো যেখানে তুমি একটা ক্লারিক্যাল পোস্টে যদি তুমি বসে কাজ করো, যাদের পাইলসের সমস্যা আছে তারা বসে কাজ করতে পারবে না একটানা, তারা দাঁড়িয়ে কাজ করতে পারবে না, তাদের অনেক ধরনের যন্ত্রণা হয় যাদের পাইলস আছে। তো সেগুলোর জন্যই কিন্তু এই টেস্টগুলো করা হয়। তো এগুলো কিন্তু তোমাদের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু তার জন্য একটা ব্যবস্থা তোমরা নিতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কি আছে? এর পরবর্তী যে টেস্টটা হবে সেটা হচ্ছে এক্সরে হবে। এক্সরে হবে, এই এক্সরের মাধ্যমে কি হবে যে তোমাদের কোনো পাঁজরে কোনো হাড় ভাঙা আছে নাকি সেটা কিন্তু চেক করা হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে টেস্টটি সেটা হচ্ছে তোমাদের ব্লাড প্রেশার টেস্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটাতে তোমাদের অনেকেই কিন্তু ভয় পেয়ে যায়। কারণ তোমাদের নর্মাল যে ব্লাড প্রেশার সেটা 120/80, কিন্তু সেই সময় একটা মানে স্বাভাবিক ব্যাপার যে CBT 1 কমপ্লিট করেছো, CBT 2 কমপ্লিট করেছো, তারপরে একদম চূড়ান্ত লেভেল যেখানে মেডিকেলে ফেল করে যাওয়া মানে পুরো ফেল হয়ে গেল। তো এই সব চিন্তা ভাবনার জন্য অনেকটা কিন্তু কি হয়, প্রেশার লেভেল বেড়ে যায়। সেখানে কিন্তু 2019-এও কিন্তু অনেক ক্যান্ডিডেটের এরকম সমস্যা হয়েছিল, কিন্তু যারা তোমাদের পরীক্ষা করবে তারা কিন্তু রীতিমতো তোমাদের কিন্তু কোঅপারেট করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য কিন্তু কোনো রকম আনফিট তোমাকে করবে না। যদি কোনো কারণে তোমার যদি ব্লাড প্রেশার যদি হাই থাকে, এর জন্য তোমাকে বলবে 2 ঘন্টা পরে এসো, ব্লাড প্রেশার তোমাদের চেক করব। তার জন্যই বলছি একদম রিল্যাক্স থাকবে, কোনো সমস্যা তোমাদের হবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই কী টেস্ট আছে। এর পরবর্তী হচ্ছে ইউরিন টেস্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, কারণ এই ইউরিন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিডনি ফাংশন থেকে শুরু করে বা আরও অন্যান্য কোনো রোগ আছে নাকি সেটাও কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারবে যে কোনো রকম কোনো রোগ আছে নাকি। ঠিক আছে, কারণ ইউরিন টেস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আচ্ছা, এর পরবর্তী টেস্ট তো ব্লাড টেস্ট। এটা তো খুব হবেই, এটা একদম ইম্পর্টেন্ট একটা টেস্ট, কারণ এই ব্লাড টেস্টের মাধ্যমে তারা সব কিছু তোমাদের যা যা মানে মেন যেগুলো সেগুলো কিন্তু তারা চেক করে নেয়। যেমন LFT থেকে শুরু করে এই যে লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে, LFT থেকে শুরু করে তারপরে তোমাদের ক্রিয়েটিনিন টেস্ট হবে, তারপরে তোমাদের আরও অন্যান্য অনেক টেস্ট আছে, তারপর থাইরয়েড টেস্ট হবে। সব কিছু এই ব্লাড স্যাম্পেলের মাধ্যমেই তারা কিন্তু আলাদা ভাগে তাদের টেস্টগুলো তারা করে জেনে নেবে যে তোমাদের অন্য কোনো সমস্যা আছে নাকি, এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। আচ্ছা, এর পরবর্তী কি? এর পরবর্তী হচ্ছে ইয়ার টেস্ট। দেখো, ইয়ার টেস্টের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এটা কিন্তু কিছু ক্ষেত্রে হয়, কিছু জায়গায় কিন্তু হয়, কিছু জায়গায় কিন্তু হয় না, এবং এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। যদি তোমাদের কোনো কানের যদি কোনো সমস্যাও যদি থাকে, এর জন্য কোনো রকমভাবে তোমাদের আনফিট কিন্তু করবে না। এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, ইয়ার টেস্টের জন্য কোনো রকম আনফিট করবে না। হ্যাঁ, যদি এলপির মতো জায়গায় কিন্তু করে, এলপির ক্ষেত্রে কিন্তু ইয়ার টেস্টটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কিন্তু আদার্স যে এইসব এনটিপিসির ক্ষেত্রে ইয়ার টেস্টে কিন্তু তোমাদের ফেল করিয়ে দেওয়া হবে না। আচ্ছা, এর পরবর্তী আর কি আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের মাউথ টেস্ট। এটাও কিন্তু তোমাদের স্বাভাবিক একটা টেস্ট হবে, যেখানে তোমাদের দেখা হবে যে তোমাদের মাউথ কোনো ক্যান্সার বা কোনো রকম আলসার কিছু হয়েছে নাকি, বা কিছু অন্য কোনো সমস্যা আছে নাকি। তো এগুলো কিন্তু জন্য তোমাদের একটা মাউথ টেস্ট একটা নর্মালিভাবে টেস্ট হবে, এবং কিছু জায়গা হয়তো সেটাও হয় না। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবথেকে বেশি ডিমান্ড ছিল যে মেডিকেল রিলেটেড একটা কমপ্লিট ভিডিও চাই। তো এই মেডিকেল রিলেটেড কমপ্লিট ভিডিও তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসে। তো এখনের মতো এইটুকুই, টাটা।